এতক্ষণে আপনারা নিশ্চয়ই একটি ভাইরাল ভিডিও দেখে নিয়েছেন এবং সেই ভিডিওটি দেখেছেন দিলীপ ঘোষের। আমি নাম করেই বলছি দিলীপ ঘোষের, নাম না নেওয়ার কোনো কারণ নেই। এবং এই ভিডিওটা উঠে এসছে কোনো কর্পোরেট মিডিয়া হাউস, বড় বড় মিডিয়া চ্যানেল থেকে নয়, অল্টারনেটিভ মিডিয়া থেকে, ইউটিউব সাংবাদিকদের থেকে এরকম একটি ভিডিও উঠে এসছে, যা নিয়ে মোটামুটি দেখছি এখন ডিজিটাল মিডিয়া, যারা ইউটিউবের মিডিয়া যারা চালান, যারা কাজ করেন, তাদের মধ্যে ভিউজ নিয়ে একটা লড়াই চলছে। এই ভিডিওটা চালিয়ে কে কত ভিউজ পেতে পারে এই নিয়ে একটা ওদের মধ্যে লড়াই চলছে। এই বিষয় সাধারণ মানুষকে মাতিয়ে রেখেছে। এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, একটা অল্টারনেটিভ মিডিয়ার আমিও একজন পার্ট, এবং সেইখান থেকে আমি একটা প্রশ্ন করতে চাই যে অল্টারনেটিভ মিডিয়া কেন তৈরি হয়েছিল? যখন কর্পোরেট মিডিয়া আমরা দেখলাম হাজার হাজার কোটি কোটি টাকায় শাসক দলের কাছে বিক্রি হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের কথা বলছে না, শাসক দল যা শিখিয়ে দিচ্ছে, যা পড়িয়ে দিচ্ছে, যা খাইয়ে দিচ্ছে তাই আমাদের সামনে পেশ করা হচ্ছে, তখন সাধারণ মানুষের যে প্রয়োজনগুলো, সেটা খাদ্য হোক, শিক্ষা হোক, স্বাস্থ্য, বাসস্থান, এই সবের কথা যাতে সাধারণ মানুষের প্রবলেমের কথা যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেই বিকল্প নিয়ে অল্টারনেটিভ মিডিয়া তৈরি করা হয়েছিল। এবং প্রথম দিকে এরা নিঃসন্দেহে খুব ভালো কাজ করছিল। কর্পোরেট হাউসগুলো শাসক দলের চাপে যে প্রশ্নগুলো করতে পারতো না, অল্টারনেটিভ মিডিয়া উঠে এলো, সেই প্রশ্নগুলো মানুষের সামনে রাখলো, তাই মানুষও ওই মিডিয়াকে ভালোবাসা দেওয়া শুরু করলেন। আস্তে আস্তে চ্যানেল বাড়তে থাকলো, মানুষের সাহস বাড়তে থাকলো, তারাও সামনে এগিয়ে এলেন, এক একটা করে চ্যানেল খুললেন, ইউটিউবে বলুন, ফেসবুকে বলুন, তারাও প্রশ্ন করলেন, সাধারণ মানুষের কথা রাখলেন। কিন্তু দিনের শেষে গিয়ে আমরা যেটা দেখছি, কর্পোরেট মিডিয়া হাউস যে নিচে নামতে পারেনি আজ অবধি, সেই কাজটা আজ অল্টারনেটিভ মিডিয়া করে দেখাচ্ছে। আজকে সারাদিন আপনি কোনো বড় কর্পোরেট চ্যানেলে, সেটা এবিপি আনন্দ হোক, সেটা জি24 ঘন্টা হোক, সেটা TV9 হোক, সেটা রিপাবলিক হোক, ওই সব মিডিয়ার প্রতি আপনাদের ক্ষোভ আছে, রাগ আছে, কেউ ব্যক্তিগতভাবে কিছু চ্যানেলকে ভালোবাসেন, পছন্দ করেন, কিন্তু দিনের শেষে ওরা বাঁধা একটা শাসক দলের কাছে। সেটা যে কোনো শাসক দল হতে পারে, সেটা কেন্দ্রের হতে পারে, সেটা রাজ্যের হতে পারে। তারা আজকে যে নিচে নামতে পারেনি, সেই নিচে আজকে অল্টারনেটিভ মিডিয়া নেমে এলো। সারাদিন ধরে আমরা কি দেখলাম? দিলীপ ঘোষের একটি সেক্স টেপ সামনে চলে এলো, এবং সেটা করলেন কারা? যারা তথাকথিতভাবে বিজেপির হয়ে কাজ করেন, বিজেপির হয়ে একটা চালন শক্তি হিসেবে ইউটিউবে কাজ করেন, তাদের পক্ষ থেকে আমরা দেখলাম এরকম একটা ভিডিও সামনে প্রকাশ করা হলো। এবং এই ঘটনা শুধু আজকে বলে নয়, আজকে দিলীপ ঘোষের একটা ভিডিও আপনারা দেখলেন, গত কিছুদিন আগে আপনারা দেখলেন তন্ময় ভট্টাচার্যের কিছু চ্যাট লিক হলো, কিছু ছবি লিক হলো, তার আগে আপনারা কি দেখলেন? শ্রমিক ভট্টাচার্যের একটি টেপ লিক হলো তার কোনো বান্ধবীর সাথে। তার আগে দেখলাম সুশান্ত ঘোষের ভিডিও লিক হলো। দেখুন, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ তাদের নিজেদের কনসেন্ট নিয়ে তারা যদি কিছু কাজ করে থাকেন, এতে তো কোনো অন্যায় নেই, উনি তো কোনো ধর্ষণ করেননি, উনি তো কোনো কুকর্মের সাথে যুক্ত ছিলেন না। দুজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের মধ্যে কিছু কনভারসেশন করছেন কিংবা কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যুক্ত আছেন, এতে সমস্যা কি? এতে আশ্চর্য হওয়ার কি আছে? এটাকে একটা রাজনৈতিক ইস্যু বানানোর কি আছে? আজকে সারাদিনে কি কি খবর হতে পারতো জানেন? চিড়িয়াখানা থেকে তৃণমূল দল তারা পশুটাকেও চুরি করে নিয়ে যাচ্ছে। প্রায় 350-এর উপরে পশু তারা গত কয়েক বছরে চুরি করেছে, যার কোনো হদিস মিলছে না। গতকাল রাজস্থানের একটি স্কুলের ছাদ ভেঙে পড়ে প্রায় 9-10 জন ছাত্রছাত্রীর, ক্ষুদে শিশুদের প্রাণ হারাতে হলো। মুম্বাইয়ে এক পরিযায়ী বাঙালি শ্রমিককে কুপিয়ে খুন করা হলো। শ্রমিক ভট্টাচার্যের রাজ্যসভায় করা একটা প্রশ্ন থেকে আমরা জানতে পারি 2011 সাল থেকে 2025 সালের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে 6600-র উপরে ইন্ডাস্ট্রি এ রাজ্য থেকে চলে গেছে, এবং চলে গিয়ে কোথায় কোথায় তাদের হাব খুলেছে? দিল্লি, গুজরাট, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে খুলেছে। পশ্চিমবঙ্গ থেকে যে যে ইন্ডাস্ট্রিগুলো বেরিয়ে এসছে। আজকে খবর হতে পারতো তৃণমূলের একটা নেতা তার নিজের মেয়েকে 13 দিন ধরে ধর্ষণ করেছে, খবর হতে পারতো এইটা, আমরা এইটা নিয়ে কথা বলতে পারতাম। কিন্তু না, সারাদিনের ইস্যু কি হলো? দিলীপ ঘোষ কার সাথে কনসেন্ট নিয়ে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভ ছিলেন তাই নিয়ে মাতামাতি শুরু করলো অল্টারনেটিভ মিডিয়া, যে অল্টারনেটিভ মিডিয়ার কাজ ছিল কর্পোরেটের অল্টারনেটিভ হয়ে সামনে উঠে আসা। প্রশ্ন এবার, রাজনীতির মানটাকে কি এই দিয়ে বিচার করা হবে? কে কার সাথে সেক্স করলো, কে কার সাথে চ্যাট করলো ফোনে, কে কার বান্ধবীর সাথে ফোনে কি কথা বললো, তাই সাধারণ মানুষকে তুলে ধরে শোনানো। এই কাজগুলো কিছুদিন ধরে অনেক তৃণমূলের ইউটিউব চ্যানেল করতো, আমি নাম নিচ্ছি না ওদের। তন্ময় বাবুর ফটো লিক করা, বিশেষ 3-4টা তৃণমূলের চ্যানেল ছিল যারা সারাদিন, যাদের কাজ ছিল
যে বড় বড় নেতাদের এই ছবিগুলোকে সামনে আনো, প্রকাশ করো এবং ভিউজ কামাও, তাতে প্রচুর টাকা আসবে, ভিউজ কামাও, তাদেরকে রাজনৈতিকভাবে তাদের সাথে লড়তে না পারলে তাদের ইমেজকে ম্যালাইন করো। আজকে তৃণমূল থেকে নয়, আজকে সেই কাজটা করলো বিজেপিরই কিছু তথাকথিত ইউটিউব চ্যানেল, তারাই আজকে বিজেপির একটা বড় সর্বনাশ করে দিল। আমি শুনছিলাম আজকে তৃণমূলের কিছু চ্যানেল দিলীপ ঘোষের সাথে ইন্টারভিউ নিয়ে আজকে দিলীপ ঘোষকে প্রশ্ন করছেন, যারা আপনার ভিডিওটা লিক করলো তারা এত নিচে নামতে পারলো? আর যে এই প্রশ্নটা করছেন তিনি নিজে দুদিন আগে কে কার সাথে শুয়ে পড়েছে, কে কার সাথে কি চ্যাট করেছে তাই নিয়ে দিনের পর দিন ভিডিও বানিয়ে গেছেন। কারোর সাথে আমার রাজনৈতিক লড়াই থাকলে সেই লড়াইটা রাজনৈতিকভাবে লড়তে হবে। দিলীপ ঘোষ কার সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যুক্ত আছেন সেটা রাজনীতির বিষয় হতে পারে না, সেটা পশ্চিমবঙ্গের একটা বড় ইস্যু হতে পারে না। আমি গত কয়েকদিন ধরেই দেখছিলাম যে দিলীপ ঘোষ কিছু মন্তব্য করেছিলেন কিছু ইউটিউবারের বিরুদ্ধে, তাদের ওনার প্রতি একটা রাগ ছিল, ক্ষোভ ছিল, সেই ক্ষোভটাকে অন্যভাবেও মেটানো যেত। দিলীপ ঘোষের জমির ফাইল বা বাড়ির ফাইল কেন তৃণমূল নেতার বাড়িতে, তাই নিয়ে প্রশ্ন করা যেত। দিলীপ ঘোষ যদি কোনো কুকর্মে লিপ্ত থাকেন, কখনো শুনেছিলাম কামিনী কাঞ্চনের কথা, যে কারোকে টিকিট পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে শারীরিকভাবে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে লিপ্ত হওয়া, এইসব কারণে যদি দিলীপ ঘোষকে বিদ্ধ করতেন তাতে কিন্তু আমাদের কোনো আপত্তি ছিল না। কারোর সাথে কনসেন্ট নিয়ে সেক্স করা ইজ নট আ ক্রাইম। আমাকে অনেকে প্রশ্ন করেছে তুমি তন্ময় ভট্টাচার্য নিয়ে কেন গান বানাও না, তন্ময় ভট্টাচার্য এটা করলো, তন্ময় ভট্টাচার্য ওটা করলো। আমার কমেন্ট বক্স ভরে যায়, আমি অনেক সময় এটা লক্ষ্য করেছি। আজকে একটা কথা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিতে চাই। তন্ময় ভট্টাচার্য একটি সাংবাদিকের কোলে বসে পড়ার পরে তাই নিয়ে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে আমি একটা ভিডিও করেছি আমার চ্যানেলে। তন্ময় ভট্টাচার্য নিয়ে যে ভিডিওগুলো, যে ছবিগুলো সামনে আসছে তাতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, আমি ওটা এআই ফেক এইসবে যাচ্ছি না, আমি যদি ওটাকে সত্যি মনে করি তাতেও পরিষ্কার দেখা যাচ্ছে তন্ময় ভট্টাচার্যের ওই কনভারসেশনে কনসেন্ট ছিল, ওই মেয়েটা যার সাথে তন্ময় ভট্টাচার্য চ্যাট করছিলেন তারও কনসেন্ট ছিল বলে দুদিক থেকে একটা চ্যাট হয়েছে। এটাকে আপনারা কিভাবে অন্যায়ের চোখে দেখেন? এটা কি করে একটা রাজনৈতিক ইস্যু হতে পারে আপনাদের কাছে? কিছু চটুল খবর করে ভিউজ কামানো, এইটাই যদি অল্টারনেটিভ মিডিয়ার কাজ হয়ে থাকে তাহলে দিনের শেষে এই সব অল্টারনেটিভ মিডিয়ারও একটা অল্টারনেটিভ দরকার। এবারে এই অল্টারনেটিভ মিডিয়ার যারা এইসব ভিডিও ছড়াচ্ছেন তারা প্রশ্ন করতেই পারেন যে আমাদেরকে বেজন্মা বলেছে, আমাদেরকে রুটি ছুঁড়ে দিলে ল্যাজ নাড়াবে ইত্যাদি ইত্যাদি। দেখুন, পরিষ্কারভাবে বলতে চাই, দিলীপ ঘোষ যেটা বলেছিলেন একেবারে অন্যায় কথা বলেছিলেন, যা একজন রাজনৈতিক নেতার মুখে মানায় না তেমন কিছু কথা বলেছিলেন। কিন্তু এই দিলীপ ঘোষ দিনের পর দিন যখন একটা কটু মন্তব্য করেছিলেন তখন এই ডিজিটাল মিডিয়া যারা আজকে খুব চোখে জল ভাসাচ্ছেন তারা এতদিন ধরে ওই বিষয়টিকে নিয়ে আনন্দ উপভোগ করেছেন, উল্লাস করেছেন। ওরা শাহিনবাগে যখন একটা আন্দোলন হচ্ছিল এই দিলীপ ঘোষ বলেছিলেন যে এত ঠান্ডায় শাহিনবাগে যারা আন্দোলন করছে তারা কেন মারা যায় না। এই দিলীপ ঘোষ যতই রাজনৈতিক বিরোধী হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন আপনি কেন বারমুন্ডা পড়েন না। এই দিলীপ ঘোষ অপমান করতে গিয়ে একটি মেয়েকে বলেছিল তোর গলায় দাঁড়িয়ে পড়বো। প্রত্যেকটা সময় এই যারা বিজেপির হয়ে যারা ক্যাম্পেইন করেন ইউটিউব চ্যানেলে তারা দিনের পর দিন এনজয় করেছেন এই বিষয়গুলো। আমরা তখন প্রতিবাদ করেছিলাম যে একটা রাজনৈতিক নেতার মুখে এই ভাষাগুলো মানায় না। তখন যদি আপনারা প্রতিবাদ করতেন আজকে আপনাদের উপরে এসে পড়তো না। যখন আজকে আপনাদের নিজের উপরে এসে পড়লো তখন আপনাদের মনে হলো দিলীপ ঘোষের একটা সেক্সুয়াল ভিডিও, সেটাকে আমরা বাজারে ছেড়ে দিই, দিলীপ ঘোষের আর রাজনৈতিকভাবে লড়তে তো পারবেন না, দিলীপ ঘোষের সামনে ছেড়ে দিই, দিলীপ ঘোষকে এইভাবে মেলাইন করতে হবে। এতে যারা বিজেপির সমর্থকরা আছেন তারাও বিশ্বাস করবেন যে এতে রাজনৈতিকভাবে বিজেপি দলটা কতটা পিছিয়ে গেল আজকের এই ঘটনার পরে। কারণ দিলীপ ঘোষ, আমি যতটা বিশ্বাস করি, দিলীপ ঘোষ বিজেপি ছাড়ার বান্দা নন, ছাড়লে অনেক আগেই তৃণমূলে চলে যেতেন। আমার বিশ্বাস তিনি বিজেপিতেই থাকবেন। আজকের এই ঘটনা শুধু দিলীপ ঘোষের উপর কাদা ছেটালো না, এই ঘটনাটা পুরো সমগ্র বিজেপি পার্টিটার উপর একটা কাদা ছেটালো। এবং এই সব নোংরামির কাজটা, যে কাজগুলো এতদিন ধরে তৃণমূল কংগ্রেস দলটির একটি আইটি সেল তৈরি করা হয়েছিল, যারা এই ব্যক্তিগত পর্যায়ে ব্যক্তিগত জীবনে কারোর নাক গলাবে, ছবি ভাইরাল করা, কখনো সজল ঘোষের করেছে, কখনো শ্রমিক ভট্টাচার্যর করেছে, কখনো সুশান্ত ঘোষের করেছে, কখনো তন্ময় ভট্টাচার্যর করেছে, আরও অনেক নাম, আরও এরকম অনেক নাম সামনে বলা যায়। তাদেরকেও আজকে কম্পিটিশনে হারিয়ে দিল সো কল্ড বিজেপির যারা মিডিয়া আছেন। ব্যক্তিগতভাবে আপনারা বিশ্বাস করুন, কুণাল ঘোষ তিনি আমাকে যাচ্ছে তাই গালিগালাজ করেন, আমার নাম না নিয়ে সোশ্যাল মিডিয়াতে এমন নোংরা গালিগালাজ করেন, ইনডাইরেক্টলি করেন, কখনো আমার নাম নেন না।
আমারও ইচ্ছে হয় যে দেখুন, রাজনীতিতে এমন নয় যে কেউ কারোর পার্সোনাল বিষয় জানেন না, আমরা সবাই সবার পার্সোনাল বিষয় জানি। আমি যখন এটা বলছি, আমি এটা মিন করছি যে আমরা প্রত্যেকের পার্সোনাল ব্যাপারে জানি, কে কার সাথে অ্যাফেয়ার করে, কে কার সাথে কি চলছে, আমরা সবটা জানি। কিন্তু এই বিষয়টা রাজনীতির বিষয় হতে পারে না। এটা নিয়ে বসে একটা ভিডিও বানিয়ে তাকে মেলাইন করা আমার রাজনৈতিক আদর্শের মধ্যে পড়ে না। এটা গেল আমার প্রথম পয়েন্ট। আমার দ্বিতীয় পয়েন্ট সেই বিজেপি সমর্থকদের প্রতি। দেখুন, দিনের পর দিন এই বিজেপির সমর্থকরাই আমাকে কমেন্টে গালিগালাজ করতেন। যেহেতু অনেকেই জানেন যে আমি বামপন্থী আদর্শে বিশ্বাসী, তাই অনেক সময় আমার কন্টেন্টের সাথে আমি যেটা বলছি তাদের চিন্তাভাবনার সাথে মিল না খেলে কমেন্টে উদ্দাম গালিগালাজ করতো। সেই গালিগালাজের মধ্যে যেটা সবচেয়ে বেশি উঠে আসতো যে কিরে, ফাঁকা ফ্ল্যাটে এবারে লেনিন শেখানো শুরু করলি। আজ সেই বিজেপি কর্মীদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের নেতা যখন ফাঁকা ফ্ল্যাটে শ্যামাপ্রসাদ শেখাচ্ছে, এখন আপনাদের কেমন লাগছে? আজকে অন্তত আপনারা এবারে বিশ্বাস করবেন যে ফাঁকা ফ্ল্যাটে লেনিন শেখানো কারোর কনসেন্ট নিয়ে ইজ নট আ ক্রাইম। যেটা দিলীপ ঘোষ আজকে ফাঁকা ফ্ল্যাটে শ্যামাপ্রসাদ শেখাতে গেছেন, কিংবা বিজেপির কোনো নেতা হাইওয়েতে ফাঁকা রাস্তায় সাভারকার শেখাচ্ছিলেন, সেটা কোনো অন্যায় হতে পারে না, সেটা রাজনীতির কোনো বিষয়বস্তু হতে পারে না। যে মিডিয়াকে আপনারা ভরসা করেছিলেন, যারা আপনাদের কথা বলবে, যারা পরিবর্তন চায়, তারা লিখে রাখুন আজকে এই একটা বিজেপি দলটার বিসর্জন দিয়ে দিলেন। যারা সাধারণ মানুষ বিজেপির হয়ে কালকে ভোট দিতে যেত, তারা কেউ এটা দেখতে যাবে না যে দিলীপ ঘোষের সাথে শুভেন্দু অধিকারীর ইকুয়েশন কি, তাই দেখে আমরা ভোট দিতে যাব না, তারা দেখবে না। সাধারণ মানুষ এখনো মনে করে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী তারা একটা পার্টির নেতা, একটা পার্টির হয়ে লড়াই করছে। আর সেইখানে যখন কোনো একটা লবি আরেকটা লবির পেছনে পড়ে যায়, এবং এই কারণে পড়ে যায় যে দিলীপ ঘোষ খারাপ কেন না, উনি সেক্স করেছেন, তন্ময় ভট্টাচার্য কারোর কনসেন্ট নিয়ে তার সাথে চ্যাট করেছেন, তাই উনি ক্রিমিনাল। আজকে ভাবুন, একটা ইয়াং জেনারেশন, পরবর্তী জেনারেশন কেন রাজনীতিমুখী হবে? ধরুন একটা ছেলে রাজনীতিতে নতুন উঠে এলো, সেই ছেলেটাকে কোনোভাবে মেলাইন করার জন্য অপোনেন্ট পার্টির রাজনৈতিক দল কি করবে? সেই ছেলেটার কিছু বছর আগে কে তার এক্স ছিল, এক্স গার্লফ্রেন্ড, প্রাক্তন প্রেমিকা ছিলেন, কার সাথে শারীরিক সম্বন্ধ ছিল, এই সব খুঁজে বেড়ানো, যাতে তার সেই সকল কিছু ক্লিপ পাওয়া যায়, কিছু চ্যাট পাওয়া যায়, সেই চ্যাটগুলোকে সামনে এনে ওই ছেলেটাকে মেলাইন করা যায়। এইটা যদি রাজনৈতিক নেতাদের এবং কিছু অল্টারনেটিভ মিডিয়াদের কাজ হয়ে যায়, তাহলে আগামী দিনে ভালো ভালো ছেলেমেয়েরা কেন রাজনীতিতে আসবে? সামাজিকভাবে তাদের সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়ে আর কে রাজনীতি করতে চাইবে, এটা একবার ভেবে দেখবেন। আপনারা মনে রাখবেন, আপনারা কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়ছেন। অনেকের সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে এখন ইয়ার্কি ফাজলামো হয়। শুভেন্দু অধিকারী হোমোসেক্সুয়াল কি না, তাই নিয়ে মানুষ, কুণাল ঘোষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের একের পর এক মন্তব্য। একটা মানুষ যদি হোমোসেক্সুয়াল হয়ও, তাতে আপত্তি কোথায়? আমাদের রাজনৈতিক লড়াইটা তো শুভেন্দু অধিকারীর হোমোসেক্সুয়ালিটি নিয়ে নয়। তাই নিজেরা কাঁচের ঘরে বসে অন্য কারোকে ঢিল ছুটবেন না। এভাবে রাজনীতির যে অবক্ষয় আপনারা ডেকে আনছেন, অল্টারনেটিভ মিডিয়া মানুষকে নতুন কিছু দেবেন প্রমিস করে, ভিউজের চক্করে এইসব চটুল খবর সামনে আনছেন, একদিন ঘুরে আপনাদের দিকেও এসে লাগতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।